ভারতকে শুধু একটা দেশ বললে কিন্তু ঠিক হবে না। আসলে এটা তো একটা গোটা উপমহাদেশ। আর কি নেই এখানে? চলুন আজকের এই আলোচনায় আমরা ভারতের এই অবিশ্বাস্য ভৌগোলিক বৈচিত্র্যের মধ্যেই একটা চক্কর দিয়ে আসি। আয়তনের দিক থেকে দেখলে ভারত কিন্তু পৃথিবীর সপ্তম বৃহত্তম দেশ। আর এত বড় একটা দেশ বলে এর ভৌগোলিক বৈচিত্র্য এত বিশাল। ঠিক কি কি আছে সেটাই আমরা একে এক করে দেখব। এই যে এত রকম ভূগোল, এর প্রভাব কিন্তু শুধু প্রকৃতির ওপরই নয়, বরং এখানকার মানুষের জীবনযাত্রা, সংস্কৃতি, এমনকি জলবায়ুর ওপরেও পড়েছে। তো চলুন এই সফরে বেরিয়ে পড়া যাক আর দেখি এই বৈচিত্র্যময় ভারতের গল্পটা। আচ্ছা, আমাদের যাত্রাটা শুরু করা যাক একদম ভারতের মাথা থেকে, মানে একেবারে উত্তর দিকে, যেখানে প্রহরীর মতো দাঁড়িয়ে আছে বিশাল মহিমান্বিত হিমালয়। দেশের উত্তরের মুকুটও বলা যেতে পারে একে। কিন্তু প্রশ্ন হল, এই যে এত উঁচু, এত বিশাল পর্বতমালা, এটা তৈরি হলো কিভাবে? এর পেছনের গল্পটা কিন্তু দারুণ মজা। লক্ষ লক্ষ বছর ধরে ঘটে চলা এক বিশাল ভূতাত্ত্বিক নাটকের মতো। ব্যাপারটা বেশ সিনেম্যাটিক। ভাবুন তো একবার, লক্ষ লক্ষ বছর আগে ভারতীয় প্লেটটা একটা বিশাল জাহাজের মতো ভেসে আসছিল উত্তর দিকে, আর তারপর সজোরে ধাক্কা খেল ইউরেশিয়ান প্লেটের সঙ্গে। এই প্রচণ্ড সংঘর্ষের ফলে দুই প্লেটের মাঝের মাটিটা ঠিক যেন একটা কার্পেটের মতো ভাঁজ হয়ে কুঁচকে গিয়ে ওপরে উঠে গেল, আর তাতেই তৈরি হলো আজকের হিমালয়। আর সবচেয়ে অবাক করা ব্যাপার কি জানেন? এই যে ভূতাত্ত্বিক নাটক, এটা কিন্তু এখনো শেষ হয়নি। ভারতীয় প্লেটটা এখনো ধাক্কা দিয়েই যাচ্ছে, আর তার ফলেই হিমালয় পর্বতমালা আজও প্রতি বছর প্রায় ৫ মিলিমিটার করে উঁচু হচ্ছে। ভাবা যায়? এই হিমালয় পর্বতমালা কিন্তু ছোটখাটো কোনো ব্যাপার না, প্রায় ২৫০০ কিলোমিটার লম্বা। আর এটা শুধু ভারতেই নয়, মোট ৬টা দেশ জুড়ে ছড়িয়ে আছে। একদিকে যেমন এটা উত্তরের কনকনে ঠান্ডা বাতাসকে আটকে দিয়ে আমাদের রক্ষা করে, ঠিক তেমনি গঙ্গা, সিন্ধু, ব্রহ্মপুত্রের মতো বড় বড় নদীগুলোর উৎস কিন্তু এই হিমালয়, যা লক্ষ লক্ষ মানুষের জীবন বাঁচায়। বয়সের দিক থেকে দেখলে হিমালয়কে কিন্তু বেশ নবীন বলা চলে। ভূতাত্ত্বিকদের মতে এর বয়স মাত্র ৫০ মিলিয়ন বছর। অথচ এর তুলনায় ভারতের আরাবল্লী পর্বতমালার বয়স শুনলে অবাক হতে হয়, প্রায় ২.৫ বিলিয়ন বছর। মানে পৃথিবীর সবচেয়ে পুরনো পর্বতগুলোর একটা। ব্যাপারটা অনেকটা এরকম যে হিমালয় যদি হয় এক তরুণ, উদ্যমী সৈনিক, তাহলে আরাবল্লী হলো একজন প্রবীণ, অভিজ্ঞ ঋষি। আচ্ছা, পাহাড়ে তো অনেক ঘোরা হলো, এবার চলুন একটু নিচের দিকে নামা যাক। মানে হিমালয়ের ঠিক দক্ষিণে ভারতের সেই বিশাল উর্বর সমভূমির দিকে, যাকে বলা হয় গাঙ্গেয় সমভূমি। এই সমভূমিটা তৈরি হলো কি করে? আসলে হিমালয় থেকে যে নদীগুলো বয়ে আসে, সেগুলো শুধু জলই বয়ে আনে না, সঙ্গে আনে প্রচুর উর্বর পলিমাটি। লক্ষ লক্ষ বছর ধরে সেই পলি জমেই তৈরি হয়েছে এই বিশাল সমতল ভূমিটা। আর এই কারণে এটা পৃথিবীর সবচেয়ে উর্বর আর ঘনবসতিপূর্ণ এলাকাগুলোর মধ্যে একটা। আর জমি এত উর্বর বলেই তো এই অঞ্চলটাকে একটা দারুণ নামে ডাকা হয়, ভারতের শস্য ভাণ্ডার। কারণ দেশের একটা বিরাট অংশের মানুষের খাবারের যোগান কিন্তু এখান থেকেই আসে। বলা যেতে পারে এটা ভারতের কৃষি অর্থনীতির ইঞ্জিন। বেশ, সবুজ উর্বর সমভূমি তো দেখা হলো, এবার চলুন একদম অন্য দিকে যাই। আমাদের যাত্রা এবার পশ্চিম দিকে, যেখানে ভূদৃশ্যটা একেবারে নাটকীয়ভাবে বদলে যায়। চোখের সামনে ভেসে ওঠে শুধু সোনালি বালি আর গনগনে সূর্যের এক অন্য রাজ্য। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমরা পৌঁছে গেছি গ্রেট ইন্ডিয়ান ডেজার্ট বা থর মরুভূমিতে। উর্বর সমভূমির ঠিক উল্টো একটা ছবি। এখানে শহরগুলো দেখলে মনে হয় যেন সোনালি বালি ফুঁড়ে এক একটা দুর্গ জেগে উঠেছে। আর ভারতের বৈচিত্র্যের সেরা উদাহরণগুলোর একটা কিন্তু লুকিয়ে আছে এখানে। মরুভূমি মানেই তো আমরা গরম বালির কথা ভাবি, তাই না? কিন্তু ভারতে শুধু রাজস্থানের উষ্ণ থর মরুভূমি নেই। একেবারে উত্তরে হিমালয়ের কোলে রয়েছে লাদাখের হিমশীতল পাথুলে মরুভূমি। ভাবুন একবার, একই দেশে একটা গরম আর একটা ঠান্ডা মরুভূমি, দুটোই আছে। আচ্ছা, মরুভূমি থেকে বেরিয়ে এবার আমাদের পথ
দক্ষিণ দিকে। এবার আমরা দেখব ভারতের সেই বিশাল উঁচু মালভূমি অঞ্চলকে, যা আক্ষরিক অর্থেই এই উপমহাদেশের ভিত্তি তৈরি করেছে। এই অঞ্চলটাকে বলা হয় উপদ্বীপীয় মালভূমি। মালভূমি কারণ এটা একটা বিশাল উঁচু, কিন্তু ওপরটা প্রায় সমতল একটা এলাকা। আর উপদ্বীপ কেন? কারণ এর 3 দিকেই রয়েছে জল, আরব সাগর, বঙ্গোপসাগর আর ভারত মহাসাগর। এই মালভূমি অঞ্চলটা কিন্তু বহু পুরনো আর সম্পদে ভরপুর, বিশেষ করে খনিজ সম্পদে। এর 2 ধার বরাবর রয়েছে 2টো পর্বতমালা, পশ্চিমঘাট আর পূর্বঘাট। আর এর ওপর দিয়েই বয়ে গেছে গোদাবরী, কৃষ্ণা, কাবেরীর মতো সব বড় বড় নদী। বুঝতেই পারছেন, এই সব সম্পদ আর নদীর জন্য ভারতের অর্থনীতিতে এই জায়গাটার গুরুত্ব কত। মজার ব্যাপার হলো, মালভূমির 2 পাশের এই 2টো পর্বতমালা মানে পশ্চিমঘাট আর পূর্বঘাট, এদের চরিত্র কিন্তু একদম আলাদা। পশ্চিমঘাটটা আরব সাগরের দিকে, বেশ উঁচু আর একটানা লম্বা, তাই এখানে বৃষ্টিও হয় প্রচুর। আর অন্যদিকে পূর্বঘাটটা বঙ্গোপসাগরের দিকে, যেটা অতটা উঁচু নয় আর মাঝে মাঝে ভাঙা ভাঙা। বড় বড় নদীগুলো এর মধ্যে দিয়ে সাগরে মিশে উর্বর বদ্বীপ তৈরি করেছে। আমাদের এই সফরের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এবার আমরা মূল ভূখণ্ড ছেড়ে একটু দূরে যাব, ভারতের 2টো বিলকুল আলাদা ধরনের দ্বীপপুঞ্জের দিকে। এখানেও সেই একই বৈচিত্র্যের গল্প। একদিকে বঙ্গোপসাগরে রয়েছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, এগুলো তৈরি হয়েছে আগ্নেয়গিরি থেকে আর ঘন জঙ্গলে ঢাকা। আর অন্যদিকে আরব সাগরে আছে লাক্ষাদ্বীপ, এটা আবার তৈরি হয়েছে প্রবাল বা কোরল দিয়ে, ছোট ছোট 36টা দ্বীপ নিয়ে, যার মূল আকর্ষণ হল স্বচ্ছ নীল জলের উপহ্রদ। এই বৈচিত্র্য যে শুধু কাগজে কলমে নয়, একেবারে জীবন্ত, তার সবচেয়ে বড় প্রমাণ কি জানেন? ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরিটা কিন্তু এই আন্দামানের ব্যারেন দ্বীপেই রয়েছে। হ্যাঁ, ঠিকই শুনছেন, ভারতেও একটা অ্যাক্টিভ ভলকেনো আছে। তাহলে পুরো সফরটা একবার ভাবুন। উত্তরে হিমালয়ের দুর্ভেদ্য প্রাচীর থেকে শুরু করে দক্ষিণে 3 দিকে সমুদ্র, উর্বর সমভূমি থেকে মরুভূমি, প্রাচীন মালভূমি থেকে আগ্নেয়দ্বীপ, সবই আছে। সুতরাং ভারতের ভূগোলটা শুধু বইয়ে পাতায় আঁকা একটা মানচিত্র নয়, এটাই সেই বিশাল মঞ্চ যার ওপর দাঁড়িয়ে ভারতের ইতিহাস, সংস্কৃতি আর ভবিষ্যৎ তৈরি হয়েছে আর আজও হয়ে চলেছে।